অনেকটা প্রতীক্ষার পর আমি হায়দ্রাবাদ পৌঁছে গেছি। আমি এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে ওয়েট করছি। আমার মোবাইলে বিলকুল চার্জ নেই, তাই একটু চার্জ করে নিয়েছি, যে চার্জ না করলে আমি হয়তো যে জায়গায় আমি যাবো সেই ডেস্টিনেশনে পৌঁছানো মুশকিল হয়ে যাবে, চার্জ বন্ধ হয়ে যাবে মোবাইলে। তাই আমি একটু বসে চার্জ করাচ্ছি। আর এখানে বেল্ট থেকে আমি আমার লাগেজ সংগ্রহ করে নিয়েছি। এখন 9 নাম্বার। এই হায়দ্রাবাদে এয়ারপোর্ট বহু বড় এয়ারপোর্ট। আমি দেখলাম 124 নম্বর পর্যন্ত গেট আছে এখানে। তার মানে বিশাল বড় এয়ারপোর্ট। এর আগেও আমি এসি, অথচ এতটা আমি দেখিনি যে কতটা কি। এই হচ্ছে ব্যাপার। আমি এখন এই বেল্টের পাশে, এটা হচ্ছে বেল্টের ওপরে ব্যাগ চলে আসে, যে ব্যাগগুলো আমাদের প্লেনের ডিগিতে আসে, সেই ব্যাগগুলো, ট্রলি ব্যাগ যেগুলো আমরা ডিগিতে দিয়ে দিই, সেগুলো এই বেল্টের উপরে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেল্ট। অলরেডি ব্যাগ সব চলে এসে, তাই বেল্টও বন্ধ হয়ে গেছে। তো আমি এখন এখানেই বসে আছি, একটু চার্জ করে নিই মোবাইলে। কী করব, না হলে আমি পৌঁছাতেই পারবো না জায়গার মতো। তো এইবার আমার আসাটা ভীষণই ডেঞ্জার ছিল, কারণ আমি আগের দিন রাতে চলে এসেছি। আমি জানতাম না যে এখানে তিরুপতি এয়ারপোর্ট যে রাতে ওপেন থাকে না। তো আমি ভেবেছিলাম রাতে ওপেন থাকে, সেই হিসাবে আমি রাতে চলে এসেছিলাম। যেমন দিল্লি, কলকাতা রাতে ওয়েট করার জায়গা আছে এবং স্লিপিং বেডও পাতা আছে, যেখানে আমরা ঘুমাতে পারি। আমি সেই হিসাব করে আমি চলে এসেছিলাম। কিন্তু তিরুপতি হচ্ছে একটা ছোট সিটি, অ্যান্ড এটা ছোট একটা এয়ারপোর্ট ছিল, তো যার জন্য ওখানে রাত 8টাতেই বন্ধ হয়ে যায়। তো আমি যখন আসার পরে ওখানকার যে বিএসএফরা আছে, তো বিএসএফরা বলছে, ম্যাডাম আপনি কোন ফ্লাইটে যাবেন? দিয়ে আমি বললাম আমার তো সুবেকা ফ্লাইটে। দিয়ে বললো আচ্ছা, তো এখন এয়ারপোর্ট তো বন্ধ হয়ে যাবে, তো আপনাকে তো এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। তখন আমি ওদেরকে বললাম, ভাই আমার কোনো উপায় নেই, কিউকি আমি এখানকার লোকাল না, আমি বাইরে থেকে এসে আমি তিরুমালা ঘুরতে গেছিলাম। তো তিরুমালা ঘুরে আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি, আমার কালকে হায়দ্রাবাদ যাওয়ার ফ্লাইট। তো বললো কখন? আমি সকালবেলায়। দিয়ে ওরা অনেক ডিসকাস করলো, বলে এই কাছেই একটা 5 কিলোমিটার দূর হোটেল আছে, আপনি ওখানে গিয়ে ওয়েট করতে পারেন। আপনার দেখুন সকালে আসা আমার খুব মুশকিল হয়ে যাবে, তাই আমি কিছু উপায়ন্তর দেখলাম না। দিয়ে আমি ওদের উপরেই ছেড়ে দিলাম। দিয়ে আমি বললাম যে ভাই প্লিজ যে করে হোক আমাকে একটা ব্যবস্থা করে দিন, যাতে আমি এখানে থাকতে পারি। তারপরে ওরা বললো যে হ্যাঁ ম্যাডাম আপনি একটা কাজ করুন। ওরা সবার সঙ্গে আলোচনা করে বললো, ম্যাডাম এখানে তো কেউ থাকবেও না, সব স্টাফরা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড থাকবে। তো আপনি একটা কাজ করতে পারেন, ওই বাইরে মানে একদম গেটে ওখানে চেয়ার পাতা আছে, চেয়ারের পেছনে একটু জায়গা আছে, ওখানে আপনি আপনার বেডপত্র যদি থাকে বেড করে আপনি শুয়ে পড়তে পারেন। তো ওখানে 3-4টে কুকুর ছিল, তো আমি সেই হিসাবে বাই বাই, তো সেই হিসেবে আমি কুকুরগুলো ছিল, তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম। কিন্তু কি বলবো আপনাদের, যে কুকুরগুলো এত ভালো যে আমি যেই সিটটায় বসেছিলাম ওর ঠিক আমার সামনে এসে বসে পড়লো, যেমন আমার বডিগার্ড হিসেবে বসে পড়লো ওখানে, এবং পাহারা দিচ্ছিলো আমাকে পুরো রাত। ওরা আমাকে পাহারা দিয়ে গেছে। আরও 2জন কুকুর, দুটো কুকুর এসে ওরাও এসে আমার আশেপাশে শুয়ে পড়লো। 2জনা তো চেয়ারে শুয়ে পড়লো, দুটো কুকুর চেয়ারে শুয়ে পড়লো। তো আমি খুব নিশ্চিন্ত, এবং ওদেরকে জিজ্ঞেস করলাম এরা কিছু করবে না? তো বিএসএফদের জিজ্ঞেস করলাম, বললাম এরা কিছু বলে না, এরা খুব ভালো, এরা এখানেই থাকে, আপনাকে কিচ্ছু করবে না। ওরা জাস্ট আপনাকে দেখে নিল, ওরা কিচ্ছু করবে না, আপনি নিশ্চিন্ত আপনি এখানে থাকতে পারেন। তো আমি এই তিরুপতি এয়ারপোর্টে পুরো রাত ওখানেই ছিলাম। তো আমার কোনো অসুবিধা হয়নি। সকালে যখন আমি উঠেছি তখন আমি অলরেডি উঠে গেছি, আমি 4:30টার আগেই উঠে গেছি। তো তখন অনেকগুলো ছেলে এসছে, তো ওরাও মানে প্যাসেঞ্জার, ফ্লাইটের প্যাসেঞ্জার। তো ওরা বাইরে সেই দিয়ে বলছে যে গেট খুলতে, দিয়ে বলছে না এখন তো গেট খুলবে না, 5:30টার আগে গেট খুলবে না। তো ওরাও ওয়েট করছিল। ওরা তারপরে কি করবে, বাইরেই শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে
তো এই বিশাল হিস্ট্রি। তারপরে যখন গেট খুললো 5:30টায়, তখন আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছি, আর যে নাকি বিএসএফ পুলিশ ছিল ও, তো গার্ড, তো উনি বলছে এই ম্যাডাম সারা রাত ইনি এখানে ছিলেন, তো ফার্স্ট লাইন ইনারি। তো আমার খুব হাসি পাচ্ছিল, এবং ওরা বলছিল যে হ্যাঁ হ্যাঁ দেখছিলাম এনাকে। তো দারুণ একটা অভিজ্ঞতা লাইফে, বাইরে চলার অভিজ্ঞতা আমার লাইফে প্রচুর। এক এক এয়ারপোর্টে এক একভাবে আমি এক এক টাইমে এক এক পরিস্থিতি আমি মতলব অনুভব করছি। দিল্লিতে গেলে যেমন এরকম হয় না, দিল্লি থেকে আমি যখন এইদিক ওদিক যাই, তো দিল্লিকে কোনো প্রবলেম হয় না, যত রাতেই যাও ওখানে শোয়ার ব্যবস্থা আছে, একদম পুরো বেড লাগানো আছে। যেমন রাতে সকালে ফ্লাইট থাকলে রাতে গিয়ে পৌঁছলে ওখানে স্লিপিং বেড সব পাতা আছে, বহু স্লিপিং বেড পাতা আছে, তো সব শুয়ে পড়ে। তো কী করা যাবে, তো লাইফে চলতে গেলে রিস্ক নিতেই হবে। উইদাউট রিস্ক নো মানি, অ্যান্ড উইদাউট রিস্ক নো গেম। তো এই জন্য লাইফে রিস্ক নিতেই হয়। আর তোমরা সবাই এরকম লাইফে কখনো পিছপা হবে না, যে ভয় পাবে না। হ্যাঁ, কোনো না কোনো সলিউশন, এই আমার कहने का मतलब এই হ্যাঁ, যে কোনো না কোনো সলিউশন তোমার বেরিয়েই যাবে। যে হ্যাঁ ভয় পেয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ না, ভয় পাওয়ার কিছু নেই। একটু মনে অনেস্ট থাকো, অনেস্ট থাকলে তুমি, আর একটু মনে সাহস রাখো, সাহস রাখলে আমি ঠিক তুমি একটা পথ পেয়েই যাবে, পেয়েই যাবে। তো তাই আমি বলবো যে লাইফে চলার পথে কোনো ভয় নেই। দুনিয়াতে যেমনি খারাপ লোক আছে তেমনি ভালো লোকও প্রচুর আছে। তুমি যদি ভালো ঠিক ভালো লোকও তুমি খুঁজে পেয়েই যাবে। তাই আমি বলছি যে চলার পথে সঠিক রাখো, ঠিক তোমার সঠিক পথে সঠিকভাবে তুমি চলতে পারবে, কোনো টেনশন নেই। তো আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বললাম, এবং কী বলবো, নেক্সট ভিডিওতে আসবো। আর কি আর বলার আছে, এখন আমার ডিউটিতে যাওয়ার পালা। তো আজকে আমি ডিউটি স্টার্ট করবো না, কাল থেকে আমার ডিউটি স্টার্ট হয়ে যাবে, কিউকি আজকে আমি যাবো গিয়ে স্নান ধান করার, এবং একটু টায়ার্ড আছি। টায়ার্ড যতটা না, তবুও একটু রিল্যাক্স। তো তারপর আমি ডিউটি স্টার্ট করে নেব। আমাকে দেখতেই পাচ্ছেন, আমাকে খুব এলোমেলো লাগছে, কিউকি পুরো রাত একটা বাইরে থাকার পরে একটা মানুষের অবস্থা একটু অন্যরকমই হয়ে যায়। কিছু করার নেই, খুব ঠান্ডা লাগছিলো, যার জন্য আমি শাল, এখানেও ঠান্ডা নেই যেহেতু এই সাইডে সাউথ ইন্ডিয়ানে ঠান্ডা নেই। তো রাতের বেলা তো একটু ঠান্ডা লাগে, এই খোলা এরিয়া, তাই আমি জ্যাকেট পরেছিলাম, আমি একটা শালও নিয়েছিলাম নিয়ে। তো বেশি কিছু লাগেনি, এইটুকুনেই নিয়েছিলাম। তো আমি অত ভয়ও পাইনি, কিছুই হয়নি, ভালোই আমার রাত কেটেছে। এবং সকালে আমি অ্যালায়েন্স এয়ার, আচ্ছা অ্যালায়েন্স এয়ারের কথা বলছি, অ্যালায়েন্স এয়ার, আচ্ছা ঠিক আছে চলুন পরের ভিডিওতে আমি আবার আপনাদের, কারণ আমার টাইমও শর্ট, আমি পরের ভিডিওতে আমি বলবো অ্যালায়েন্স এয়ার খুব ভালো প্লেন এবং ভালো পরিষেবা। প্লেনটা হয়তো একটু ছোট কিন্তু খুব ভালো, আপনারা ওই প্লেনে যাতায়াত করতে পারেন। আর এবং একদম চিপ রেটেড ফ্লাইট। আপনারা নর্মাল মানুষ আপনারা এনি টাইম এই ফ্লাইটে যাতায়াত করতে পারেন, এমন কিছু কস্টলি না যে 10,000, 8,000, 9,000 লেগে যাচ্ছে, তা না। আপনার 4,000-এর মধ্যে আমার মনে হয় এদিক ওদিক আপনি যেতেই পারবেন। তো কয়েকটা দিন আগে টিকিট কেটে নেবেন, তো 3,500 থেকে 4,000-এর মধ্যে আপনি এইদিক ওদিক চলে যেতেই পারবেন। তো চলুন আবার নেক্সট ভিডিওতে আসবো, কারণ আমাকে আমার ডিউটিতে যেতে হবে। চলুন বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, এবং সাবস্ক্রাইব যারা করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবো, যেটা হয়তো আপনাদেরও কাজে লাগবে এবং আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে, যখন দেখবো যে আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করেছেন। আরও কিছু নতুন কিছু নিয়ে আমি আসবো। চলুন বাই বাই, জয় হিন্দ।